পদে থাকা রাজ্য সরকারের 7 অফিসার সাসপেন্ড কেন অফিসারদের বক্তব্য শোনা হয়নি? এই সব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন থেকে। তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, প্রত্যেক কালচার চলছে, ভ্যানিশিং দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। কাজে গাফিলতির অভিযোগ, রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ইয়ারোদের সাসপেন্ড করলেন কারণটা কি? আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক এক রকম, টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইলিগাল। ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে, টিআরওরা জানপ্রাণ দিয়ে করছে। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার ফিনিশ আপনারাই হবেন। মোহাম্মদ বিন তুগলক, who is forcefully threatening the people, vanishing the democratic rights of the people, washing the democratic rights. He can take some action against me. I don't care. I'm ready to go to jail. If they want to kill me, let them kill. We will expose them. We have all the document with us and all the evidence with us. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি in my life, but I have never seen this type of Tughlaqi commission who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture. It is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানবো তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার 100%। তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করবো। নিউজ 18 বাংলা। তৃণমূল সরকারের যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। পদ্মশিবির জেলায় জেলায় গিয়ে বলবে বেকার ভাতা নিন, কিন্তু প্রশ্ন তুলুন চাকরি কোথায়? বাংলার যুবসাথী, মাসে মাসে 1,500 টাকা বেকার ভাতা, তৃণমূল সরকারের নয়া প্রকল্প। রবিবার থেকে নেওয়া হচ্ছে আবেদন, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। এই যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচিতে টার্গেট তরুণ সম্প্রদায়। বিজেপি বোঝানোর চেষ্টা করবে চাকরি দিতে পারছে না বলেই বেকার ভাতা চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপি প্রচার করবে তারা ক্ষমতা এলে তরুণদের জন্য কি করবে। আমরা যুবকদের কাছে যাব, আমরা যুবকদেরকে বোঝাবো মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে। আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করুন।
ভোটের আগে তৃণমূলের বেকার ভাতা, পর্যবেক্ষকদের মতে এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে। অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফসল তারা আসন্ন ভোটেই পেতে পারে। এটা বুঝতে পেরে কি পাল্টা আসরে বিজেপি? 15ই ফেব্রুয়ারি থেকে তারা শুরু করেছে চাকরি চায় বাংলা কর্মসূচি। অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। বাংলার যুবসাথীর পাল্টা এবার বিজেপির আরেক কর্মসূচি, যুব আড্ডা। প্রথমে ঠিক হয় মঙ্গলবার থেকে জেলায় জেলায় বিজেপি যুব আড্ডা কর্মসূচি শুরু হবে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য, সোমবার ঘোষণা 24 ঘন্টার মধ্যে প্রচার সারা যায়নি, তাই মঙ্গলবার কর্মসূচি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব শুরু করা হবে যুব আড্ডা। বহু জায়গাতে হচ্ছে নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা, বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘনঘটা। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের BLA 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো BLA 2টা দিতে পারতো। যারা BLA 2 দিতে পারে না তাদের কোনো কর্মসূচির লোক আছে? তবে আগামী দিনে যুবসাথীর পাল্টা এই যুব আড্ডা কর্মসূচি কতখানি নির্বাচনী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এ নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশ বস্তুর লোকগুলো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। দে হ্যাভ দ্য অ্যাকিউরেট সাইকিয়াট্রিক প্রবলেম বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন, ব্রেনটাকে ড্রেন করুন। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েত কংগ্রেস ও বিজেপি পরিচালিত। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ বিজেপির উপপ্রধানের। একই অভিযোগে সরব কংগ্রেস ও তৃণমূল পঞ্চায়েত সদস্যরাও। মানতে নারাজ প্রধানের স্বামী। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন ওরগে। কংগ্রেস ও বিজেপি মিলে পঞ্চায়েত প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে সরব বিজেপির উপপ্রধান। অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছেন কংগ্রেসের প্রধান। এ নিয়ে মালদার মানিকচকের ধরমপুরে শোরগোল। সব প্রধান যদি খাইয়ে নেবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে পয়সা পাইনি তো? আমরা তো কত অসুবিধা করে জল ছিঁচে ফেলি, বুঝতে পারেন? ধরমপুর পঞ্চায়েতে 10টি আসন। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বিজেপি 4টি করে আসন পায়, 2টি পায় তৃণমূল। কংগ্রেস ও বিজেপি বোর্ড তৈরি করে। প্রধান হন কংগ্রেসের কোদবানু বিবি, উপপ্রধান বিজেপির লতিকা মণ্ডল। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে বিজেপির উপপ্রধান অভিযোগ জানিয়েছে। তার দাবি, পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে টেন্ডার প্রক্রিয়া করেন কংগ্রেসের প্রধান। টিউবওয়েলের নিচে বাঁধানো অংশ অর্থাৎ লিজপিটের টেন্ডার প্রক্রিয়া কাউকে না জানিয়েই করা হয়েছে বলে দাবি। শুধুমাত্র বিজেপির উপপ্রধানই নন, তৃণমূল এমনকি কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরব। মিটিংয়ে আমরাকে ডাকছে, এসে প্রেজেন্ট সিগনেচার করতে বলছে। প্রেজেন্ট সিগনেচার নিয়ে টেন্ডার যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক, তারপরে সিগনেচার করব। বলছে সিগনেচার না করলে মিটিং হবে না। এবার সিগনেচার প্রেজেন্ট হিসেবে আমরা করছি, ওই সিগনেচারটাকে কাজে লাগিয়ে টেন্ডার করে নিচ্ছে, দুর্নীতি করছে। কে করছে দুর্নীতি? এটা প্রধান। ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেন। সব গোপনে করেছিল, সব গোপনে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে দেন জেলা শাসক। সবার সঙ্গে আলোচনা করে টেন্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান ও তার স্বামী অন্য সদস্যদের সাদা খাতায় সই করতে চাপ দেন। এভাবে
প্রায় 59 লাখ টাকা হাতানোর চেষ্টা করেন বলে দাবি। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি, জেনারেল অর্থের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। জেলায় জেলায় চলছে রাস্তার কাজ। দার্জিলিং, কোচবিহার এবং নদিয়ার একাধিক জায়গায়। বাঁকুড়ার সিমলাপালে তৈরি হচ্ছে ব্রিজ। এটাই শিলাবতীর ওপরে প্রথম সেতু। শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার কেশরডোবা গ্রামে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রাস্তার কাজ। এটাই কেশরডোবা থেকে খড়িবাড়ি হয়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা। স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এবার তা নতুন করে তৈরি হচ্ছে প্রায় 10 বছর পর। সবার অনেক সুবিধা হবে, গাড়ি ঘোড়া যাবে আসবে, একটু জায়গার ডিমান্ডটাও বাড়বে, একটু জায়গাটা উন্নতি হবে। আর যেরকম একটা জায়গা আছে যে গাড়ি ঘোড়া যায় না, তো ওইদিকে জায়গারও একটু ডিমান্ডটা কম থাকে। সুবিধা তো হয়। এটা আনুমানিক 750 মিটার মতো লম্বা হবে এবং 8 ফিট চড়া হবে। 17 লক্ষ টাকা ব্যয় এটা হচ্ছে। আগামী দিনে এলাকার মানুষ চাষ বাগান আছে, চাষবাসের সুবিধা হবে এবং এখানে অনেক বাচ্চা কাচ্চা খড়িবাড়ি স্কুল থেকে খড়িবাড়ি হসপিটালে, খড়িবাড়ি বাজারে যায়, তাদের সুবিধা হবে। কোচবিহারের শীতলকুচি এখানকার পঞ্চানন হরিমন্দির থেকে টেকনি মোড় পর্যন্ত 4.5 কিলোমিটার কাঁচা রাস্তা। শীতলকুচি থেকে মাথাভাঙা যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা এবার পাকা করা হবে। মঙ্গলবার হয়ে গেল শিলান্যাস। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য পথশ্রীতে বরাদ্দ প্রায় 2,42 লক্ষ টাকা। দাবি আমরা আজকে উদ্বোধন হয়ে গেল রাস্তার, আমরা তো খুব খুশি। অনেকদিন থেকে এই রাস্তার জন্য আমরা অনেক জায়গায় গিয়েছিলাম। তো এই রাস্তা আমাদের মোটামুটি 2-3 হাজার লোক যাওয়া আসা করে, তো লোকগুলো খুব উপকৃত হবে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 4টি নতুন রাস্তা, 24 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ড এলাকায়। মঙ্গলবার বেভার ব্লকের এই 4টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি, রাস্তাগুলির জন্য প্রায় 1,05,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটার জন্য খুব অসুবিধায় ভোগ করেছি। আশা করি, আমরা ভাবছি যে কয়েকদিনের মধ্যে আমাদের রাস্তাটা ঠিক হবে। এখন শুনছি যে রাস্তাটা হচ্ছে, আমরা খুব খুশি। একদিকে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর, আরেকদিকে লক্ষণপুর। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপরে কোনো সেতু নেই। স্থানীয়দের তৈরি করা সাঁকোই একমাত্র ভরসা। বর্ষায় সাঁকো ভেসে গেলে ভোগান্তির শেষ নেই। এবার দুর্ভোগের ছবিটা বদলাতে চলেছে। সাঁকোর পাশেই তৈরি হচ্ছে অস্থায়ী সেতু। এটা ভালোই হচ্ছে, এটা আমাদের সুবিধা হলো, ফিরাতে সুবিধা হচ্ছে, আমাদের আসা যাওয়ার সুবিধা হচ্ছে, জলে নামতে হচ্ছে না। সাইকেল টাইকেল সব কাঁধে করে পের করাতে হতো। এবারে যে ব্রিজটা হলো আর অসুবিধা কি করে হবে, এটা আমাদের ভালো হইলো। স্থায়ী সেতুর দাবি আছে, সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি। আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রীঅরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ, এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম। আপাতত কাজ চলবে, এটা নিয়ে মানুষ পারাপার করতে পারবেন। নিউজ 18 বাংলা। আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ। সকালে হালকা ঠান্ডা, বেলা বাড়তেই গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.4। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। আগামী কয়েকদিন এই পারদ কি আরো চড়বে? কি বলছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য? দেখো, আরো 24 ঘন্টা একই রকম আবহাওয়া থাকবে এবং তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আজও 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, অর্থাৎ কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, প্রায় একই রকম, সামান্য বেড়েছে তাপমাত্রা। এবং আগামীকাল থেকে এই তাপমাত্রা আরো একটু বাড়বে, অর্থাৎ আগামীকাল 18 ডিগ্রির কাছাকাছি এবং উইকেন্ডের মধ্যে, অর্থাৎ রবিবারের মধ্যে এটা 19 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে, এমনই পূর্বাভাস। অর্থাৎ শুধুমাত্র সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বাড়বে এমন নয়, দিনের তাপমাত্রাও 30 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতায়। অর্থাৎ
সব মিলিয়ে তাপমাত্রা বাড়ছে, উষ্ণতা বাড়ছে, অর্থাৎ বসন্তে যে শীতের আমেজ ছিল সেই শীতের আমেজ ক্রমশ কমবে এবং বেশ, উষ্ণতা ধন্যবাদ বাড়বে। বিশ্বজিৎ। তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গেও কমছে শীতের দাপট। উত্তরের জন্য কি বলছে হাওয়া অফিস? আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, পার্থ বলবে। একেবারে দেখো, শীতের দাপট কিন্তু ক্রমশই কমছে। ভোরের দিকে এবং সন্ধ্যের পর হালকা ঠান্ডা থাকবে, দিনভর কিন্তু তাপমাত্রাটা কমেই চলছে এবং উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল সর্বোচ্চ কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। দার্জিলিং আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা গেছে 10 ডিগ্রি কাছাকাছি। দুদিন আগে যা ছিল 7 থেকে 8 ডিগ্রি কাছাকাছি। অন্যদিকে কালিম্পং সেখানেও প্রায় 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি। সমতল জেলাগুলোতে কিন্তু 14 থেকে 16 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা হচ্ছে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই শীত কার্যত উঠা বলা যেতে পারে এবং শুধু সকাল এবং সন্ধ্যায় রুটিন করে হালকা টেকনিক্যাল হাওয়া বলছে, ঠান্ডা একটা পরশ লাগছে গায়ে। তাছাড়া কিন্তু পাহাড়ের উৎকোটা উঠতে গিয়ে। ধন্যবাদ পার্থ।